আমাদের মোটামুটি যেগুলো না হলেই নয় সেগুলো আমরা করে ফেলবো। যেমন অ্যামাইডের নামকরণ আমরা করেছিলাম, তারপরে তোমার হলো অ্যানহাইড্রাইডের নামকরণ কিভাবে করতে হয় দেখো। অ্যানহাইড্রাইড হলো সাধারণত আর সি ডাবল বন্ড ও ও সি ডাবল বন্ড ও আর বার প্রাইম। অ্যালকানোইল অ্যালকানয়েড, হ্যাঁ এটা হচ্ছে অ্যালকানোইল অ্যালকানয়েড, এই গ্রুপটা হচ্ছে অ্যালকানয়েড আর এটা হলো অ্যালকানোইল অ্যালকানোইল আর এটা হচ্ছে অ্যালকানয়েড। তার মানে আমরা এখন একটা উদাহরণ লিখি, CH3 ও ও সি ডাবল বন্ড ও CH3। তাহলে এটা দেখো, এটা হচ্ছে ইথানয়েড, দুইটা কার্বন, এখানেও দুইটা কার্বন, ইথানোইল। তাহলে ইথানোইল ইথানয়েড, অর্থাৎ এটা আইউপ্যাক সিস্টেমের নাম হবে ইথানোইল ইথানয়েড। তেমনি প্রোপানোইল প্রোপানয়েড, হ্যাঁ বিউটানোইল বিউটানয়েড, বা এখানে তোমার ইথানোইলই থাকে ইথানোইল পেন্টানয়েড, হ্যাঁ এখানে যদি বড় থাকে ইথানোইল পেন্টানয়েড, এরকম অ্যানহাইড্রাইডের নামকরণ হয়ে থাকে। সাধারণত অ্যানহাইড্রাইড বলতে আমরা ইথানোইল ইথানয়েডকে বুঝে থাকি, বেশিরভাগ ম্যাক্সিমাম রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা এই অ্যানহাইড্রাইডটা বেশি ব্যবহার করি। খুব সিম্পল একটা নামকরণ করো দেখি, CnO2 Cl Cl Cl, এই যৌগটার নাম কি হবে বলো তো? C, তিন পাশে তিনটা ক্লোরিন, এক পাশে একটা NO2, এই NO2 নাইট্রো গ্রুপ বলা হয়, নাইট্রো, আর ক্লোরিনকে ক্লোরো বলা হয়, ক্লোরো। mononaitro trichloroethylene ট্রাইক্লোরো ট্রাইক্লোরোনাইট্রেট নাইট্রো ট্রাইক্লোরো বলতেছে নাইট্রো বা মোনোনাইট্রো, নাইট্রো নাইট্রো ট্রাইক্লোরো mononitro ট্রাইক্লোরো Sir, 1, 2, 3 tetrachloro, 4 nitro. mononitro trichloromethane. ট্রাইক্লোরোমিথেন, গুড, হ্যাঁ এই তো, মানে একটা কার্বন, সুতরাং একটা কার্বনের মাদার কম্পাউন্ড আমি তোমাদের বলেছিলাম যে মাদার কম্পাউন্ড যদি তোমার জানা থাকে, মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন হেপ্টেন অক্টেন ননেন ডেকেন, তাহলে যে কোনো ডেরিভেটিভ যে কোনো কিছু নামকরণ তুমি সহজেই করতে পারবে। এখানে একটা কার্বন, সুতরাং এই যৌগটা মিথেন, আর কোনো প্রশ্ন নেই, সুতরাং মিথেন। স্যার এটাও কি জৈব যৌগ স্যার? হ্যাঁ জৈব যৌগ। এখন বাকিটা কি আছে তোমার? নাইট্রো আছে একটা, ওটা নাইট্রো ট্রাইক্লোরো নাইট্রোমিথেন বলা হয়, ট্রাইক্লোরো নাইট্রোমিথেন। এটা 1 1 1 2 4 একজন বলতেছিল, আসলে এটা একটা কার্বনই আছে, সুতরাং 1 1 1 এটা পজিশন উল্লেখ করার প্রয়োজন নেই, সুতরাং এটা ট্রাইক্লোরো নাইট্রোমিথেন। এবং এটা হলো তোমার যৌগটা কেন লেখা হয়? কার্বনে গ্যাস, হ্যাঁ কার্বনে গ্যাস, কার্বনে গ্যাস, ট্রাইসেল, ক্লোরোপিক্রিন, অনেকগুলো নাম আছে, টিয়ারশল, কার্বনে গ্যাস, কার্বনে গ্যাস। হ্যাঁ এটা তোমার হচ্ছে ওই যে যেখানে ছত্রভঙ্গ করতে পুলিশরা যে টিয়ারশেল নিক্ষেপ করে, এই টিয়ারশেলে এই যৌগটা থাকে, এই যৌগটা মানুষের চোখে জ্বালা পড়া সৃষ্টি করে, সুতরাং এই সেই কার্বনে গ্যাস যেটা হলো ট্রাইক্লোরো নাইট্রোমিথেন, ঠিক আছে। আরেক নাম ক্লোরোপিক্রিন, ক্লোরোপিক্রিন অনেক সময় আছে, ক্লোরোপিক্রিনের সংকেত কোনটি, মানে এগুলো আসে অনেক সময়, মানে খুব সিম্পল কোশ্চেন হিসেবে চলে আসে, কিন্তু অনেকে জানে না। কার্বনে গ্যাস বা টিয়ারশেল গ্যাস বা তোমার হচ্ছে ক্লোরোপিক্রিন বা ট্রাইক্লোরো নাইট্রোমিথেন। ইথারেট করেছি আমরা, জৈব অ্যাসিড করেছি, লাস্টের নামটা জানি কি বললেন স্যার? ক্লোরোপিক্রিন, ক্লোরোপিক্রিন, ক্লোরোপিক্রিন। অ্যালকাইল হ্যালাইড, এটা যেমন অ্যালকাইল হ্যালাইড, যেমন তোমার মনে করো CH3 CH Cl CH, এটা কি নাম? এটা কি নাম হবে বলো তো? 2 monochloride, মনো দরকার নেই, 2 স্যার 2 chloride, ক্লোরাইড না, 2 ক্লোরো, স্যার 2 chloro propane, স্যার প্রোপেন, 2 chloropropan। হ্যাঁ 2 ক্লোরোপ্রোপেন, মানে মিথেন ইথেন প্রোপেন, খুব সিম্পল জিনিস, Chloropropan. হ্যাঁ 2 ক্লোরোপ্রোপেন। অ্যালকাইল হ্যালাইড গুলো এরকম জাস্ট অ্যালকাইল হ্যালাইড
হ্যালোজেনটা কোন কার্বনে আছে সেই কার্বনের নাম্বারটা উল্লেখ করে সহজে আমরা অ্যালকিনের নামকরণ করে দেব। এই জন্য অ্যালকাইল হ্যালাইডের নামকরণ খুব ইজি, অ্যালকিনের মতো। শুধু দুইটা কার্যকরী মূলক একসাথে থাকলে সেই ক্ষেত্রে প্রায়োরিটি গ্রুপটা তোমাদের মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না, তাহলে নামকরণে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে। জৈব যৌগের গাঠনিক সংকেত নির্ণয়, যেমন তোমার মনে করো একটা থাকলো, দুই একটা প্র্যাকটিস করি, যেমন 2,3 ডাইমিথাইল হেক্সানোয়িক অ্যাসিড। ঠিক আছে, আমরা জানি তোমার হেক্সানোয়িক অ্যাসিড অর্থাৎ হেক্সেন, মাদার কম্পাউন্ড হচ্ছে হেক্সেন, তার মানে হেক্সেনে কয়টা কার্বন থাকবে? 6টা কার্বন থাকবে। ঠিক আছে, 6টা। তাহলে 1 2 3 4 5 6, 6টা কার্বন দিয়ে দিছি এবং আমাদের এখানে বলতেছি হেক্সানোয়িক অ্যাসিড, তার মানে লাস্টের কার্বনটা COOH। এখন তুমি দেখো 2,3 ডাইমিথাইল, তাহলে এই কার্বনটা যেহেতু COOH এর কার্বন, যেহেতু প্রায়োরিটি গ্রুপে সবার উপরে, সুতরাং ওই কার্বনটা 1 নম্বর কার্বন, তারপরে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর কার্বন। এখন তুমি দেখো 2,3, তার মানে 2 নম্বর কার্বনে একটা মিথাইল আছে, 3 নম্বর কার্বনে একটা মিথাইল আছে, অর্থাৎ 2,3 ডাইমিথাইল হেক্সানোয়িক অ্যাসিড আকারে আমাদের শেষ। এখন আমরা শুধু বসিয়ে দেব হাইড্রোজেন সংখ্যা। এখানে দেখো 1 2 3টা হাত, তাহলে এখানে একটা হাইড্রোজেন হবে। এখানে 1 2 3 তিনটা হাত হয়ে গেছে, একটা হাইড্রোজেন হবে। এখানে 1 2 দুইটা হাত হয়ে গেছে, তাহলে দুইটা হাইড্রোজেন হবে। এখানে 1 2 দুইটা হাইড্রোজেন হাত হয়েছে, আর দুইটা হাইড্রোজেন হবে। এখানে একটা হাত হচ্ছে, তার মানে এখানে CH3 হবে, অর্থাৎ CH3 CH2 CH2 CH CH3 CH3 COOH। আমাদের সহজেই 2,3 ডাইমিথাইল হেক্সানোয়িক অ্যাসিড আমরা আঁকিয়ে ফেলতে পারবো। এইভাবে যে কোনো জৈব যৌগের তুমি সাধারণ সংকেত নির্ণয় করতে পারো। ঠিক আছে, মানে জাস্ট তুমি মাদার কম্পাউন্ডটা মনে রাখবা যে মাদার কম্পাউন্ডটা কি, সেই কার্বনটা আগে বসায় নিবা, নিয়ে তারপরে যেখানে যে পজিশনে যে জিনিসটা আছে সেটা বসায় দিবা, তারপরে হাত সংখ্যা পূর্ণ করে দিবা, শেষ। খুবই ইজি এবং সিম্পল নামকরণ। এরপর দেখো অ্যারোমেটিক যৌগের নামকরণের ক্ষেত্রে আমরা জানি এই নিউক্লিয়াস, অ্যারোমেটিক যৌগের নিউক্লিয়াস বলা হয় বেনজিন। এটা হলো বেনজিন। এই বেনজিনের এখন তোমার বিভিন্ন ডেরিভেটিভস থাকে, যেমন তোমার এখানে মনে করো ক্লোরো থাকলো, তাহলে এটা কি? ক্লোরোবেনজিন। ঠিক আছে, ক্লোরোবেনজিন। এখানে একটা তোমার হচ্ছে CH3 থাকলো, তাহলে এটা কি? অর্থোক্লোরো টলোইন। হ্যাঁ, CH3 থাকলে এটাকে টলোইন বলে, টলোইন বলা যায়। অথবা তুমি যদি আরেকটা ভাবে নামকরণ করতে পারো যে অর্থোমিথাইল ক্লোরোবেনজিন। ঠিক আছে, অর্থোমিথাইল ক্লোরোবেনজিন, বা এটাকে যদি আমরা 1 বলি, কেন 1 2 অ্যালকাইল নিচে হ্যালোজেন একটু উপরে। ঠিক আছে, হ্যালোজেন অ্যালকাইলের চাইতে হ্যালোজেন একটু উপরে, হ্যাঁ, যার কারণে ক্লোরিন যে কার্বনে আসছে ওই কার্বনটা 1 নম্বর কার্বন, মিথাইলের গ্রুপ কার্বনটা 2 নম্বর কার্বন। তো সুতরাং এটা হচ্ছে 2 মিথাইল ক্লোরোবেনজিন, 2 মিথাইল ক্লোরোবেনজিন এটা বলা যায়। আর পার্শ্ববর্তী দুই কার্বনকে অর্থ বলা হয়। হ্যাঁ, এই দুইটা 1 নম্বর, মানে এটা হলো অর্থ, এটা হলো অর্থ। তারপরে দুইটা কার্বনকে বলা হয় তোমার হচ্ছে মেটা, এটাও মেটা। আর একদম সরাসরি যে কার্বনকে বলা হয় এটাকে বলা হয় প্যারা, এর সাপেক্ষে এটাও প্যারা। তাহলে বয়স দেখো, মানে একটা তোমার বেনজিনের 6টা কার্বন আছে, সেই 6টা কার্বনের যে কার্বনের সাবস্টিটিউট থাকবে, মানে প্রতিস্থাপিত মৌলটি বা যৌগটি বা মূলকটি থাকবে, যেমন এইখানে প্রতিস্থাপিত মূলকটি আছে ক্লোরিন, তার সাপেক্ষে পার্শ্ববর্তী দুই কার্বনকে অর্থ পজিশন বলে, তারপরের দুই কার্বনকে মেটা পজিশন বলে, এবং অপোজিট দুই পজিশনকে পরস্পরের প্যারা পজিশন বলে। যেমন এখানে যদি কেউ থাকতো তাহলে তাকে বলা হতো প্যারা, আর এই পাশে যদি কেউ থাকে তাহলে সেটাকে বলা হয় মেটা, আর তার পার্শ্ববর্তী দুই কার্বনে যদি থাকে সেটাকে বলা হয় অর্থ। ঠিক আছে,
অর্থাৎ অর্থ, মেটা, প্যারা, এই হলো তিনটা পদ্ধতি ধাপে ভাগ করা হয়েছে। যেমন এটাকে আমরা বলি অর্থ মিথাইল ক্লোরোবেনজিন অথবা অর্থ ক্লোরো টলুইন। হ্যাঁ, অর্থাৎ শুধুমাত্র এই যৌগটাকে আমরা বলি টলুইন। ঠিক আছে, এই যে CH3 এর নাম হচ্ছে টলুইন। টলুইন তেমনি এটার নাম হচ্ছে NH2 থাকলে অ্যানিলিন। অ্যানিলিন। তারপরে তোমরা এর নাম সবাই জানো, যদি OH থাকে এর নাম তুমি শিখছো ফেনল। ফেনল কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড বা ফেনল। হ্যাঁ, কার্বলিক অ্যাসিড বা ফেনল, টলুইন, অ্যানিলিন, ফেনল। ঠিক আছে, এরকম অনেক নাম আছে। যেমন এখানে যদি একটা তোমার কি CH3 থাকলো, তাহলে এটার নাম কি? অর্থ মিথাইল ফেনল, অর্থ মিথাইল ফেনল বা 2 মিথাইল ফেনল। এখানে যদি তোমার একটা OH থাকে, তাহলে তোমার কি হবে? তোমার 2 হাইড্রোক্সি অ্যানিলিন, 2 হাইড্রোক্সি অ্যানিলিন বা তোমার হচ্ছে 2 অ্যামিনো ফেনল, এটা বলা যায় 2 অ্যামিনো ফেনল বা তোমার হচ্ছে এটা অর্থ অ্যামিনো ফেনল। ওর সাপেক্ষে ও অর্থ, ওর সাপেক্ষে ও অর্থ, যেহেতু পাশাপাশি দুই কার্বনে, পাশাপাশি দুই কার্বনে থাকলে দুই পজিশনটা অর্থ পজিশন বলা হয়, তারপরের দুইটা পজিশনকে মেটা পজিশন বলা হয়, আর একদম অপোজিট পজিশনে থাকলে সেটা প্যারা পজিশন বলা হয়। তো সুতরাং আমরা যদি এখানে একটা তোমার টলুইনে, এটা টলুইন, টলুইনের এখানে যদি ক্লোরিন থাকে তাহলে প্যারা ক্লোরো টলুইন। ঠিক আছে, প্যারা পজিশনে যদি একটা ক্লোরিন থাকতো তাহলে প্যারা ক্লোরো টলুইন। আবার যদি এই পজিশনে থাকতো ক্লোরিনটা তাহলে সেটা মেটা ক্লোরো অ্যানিলিন। এরকম। আচ্ছা, যৌগের বিষয়ে কিন্তু আমরা যখন অ্যারোমেটিক শিখবো তখন আরো বেশি নামকরণ চলে আসবে কিছু কিছু যৌগের ক্ষেত্রে। এত বেশি নামকরণ তোমাদের নেই, সময় নষ্ট করার দরকার নাই। এটুকু আমরা শিখে রাখলাম যে একটা যদি তোমার প্রতিস্থাপিত গ্রুপ থাকে, সেই প্রতিস্থাপিত গ্রুপের সাপেক্ষে একদম পার্শ্ববর্তী দুই কার্বনকে অর্থ, তারপরে দুই কার্বনকে মেটা এবং অপোজিট কার্বনকে প্যারা বলে। শুধু এইটুকু লিখে রাখো খাতায় খালি। আমি বলেছি যে সকল যৌগ যৌগে অ্যারোমেটিক বৈশিষ্ট্য বিদ্যমান তাদেরকে কিন্তু অ্যারোমেটিক যৌগ বলে। আর যে সকল জৈব যৌগে অ্যারোমেটিক বৈশিষ্ট্য নেই, অ্যারোমেটিক বৈশিষ্ট্যগুলো কি কি সেটা আমাদের আগে জানতে হবে। অর্থাৎ অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য, অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য 1। বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য তোমরা জানো অ্যারোমেটিক যৌগগুলো তোমাদের 19 এ যেটা ছিল যে 5 6 7 হ্যাঁ সদস্য বিশিষ্ট সমতলীয় চাকতি। এটা অনেক ধরনের সদস্য হতে পারে, সেজন্য 5 6 7 না হয়ে অনেক সদস্যই হতে পারে। সুতরাং আমরা শুধু লিখব সমতলীয় চাকতি, সমতলীয় চাকতি, সমতলীয় চাকতি। 2 কনজুগেটেড ডাবল বন্ড মানে একান্তরভাবে দ্বিবন্ধন বিদ্যমান, একান্তরভাবে দ্বিবন্ধন বিদ্যমান। 3 হাকেল নীতি অনুসরণ করে। হাকেল নীতি কি? হাকেল নীতিটা হচ্ছে তোমার হচ্ছে অ্যারোমেটিক যৌগে অবশ্যই 4n+2 সংখ্যক। হ্যাঁ, হাকেল নীতি অনুযায়ী দেখো, হাকেল নীতি অনুযায়ী, হাকেল নীতি অনুযায়ী 4n+2 সংখ্যক সঞ্চারণশীল, সঞ্চারণশীল পাই ইলেকট্রন বিদ্যমান, যেখানে n ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেখানে n ধনাত্মক পূর্ণ সংখ্যা। 4 বিশেষ ধরনের 19 এ আমরা এই তিনটা শিখাইতাম, 19 এ এই তিনটা শিখাইতাম। এখানে আরো দুইটা একটু শিখবো আমরা। বিশেষ ধরনের অসম্পৃক্ততার বিদ্যমান, অসম্পৃক্ততা বিদ্যমান।
বিশেষ ধরনের অসম্পৃক্ত। আমরা দেখতেছি ডাবল বন্ড আছে, কিন্তু অ্যালকিন অ্যালকাইনে যে ডাবল বন্ড ট্রিপল বন্ড অসম্পৃক্ত যৌগ, ওরা যে ধরনের বিক্রিয়া দেয় বেনজিন বা অ্যারোমেটিক যৌগ সেই ধরনের বিক্রিয়া দেয় না। এই জন্য এদের অসম্পৃক্ততা একটা বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিদ্যমান, বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিদ্যমান। 5 ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে, অর্থাৎ এখানে ইলেকট্রোফাইল অ্যাটাক করে, যার ইলেকট্রন দরকার সে হচ্ছে ইলেকট্রোফাইল, ঠিক আছে, যার ইলেকট্রন দরকার সে হলো ইলেকট্রোফাইল। আর বেনজিন হচ্ছে ইলেকট্রন রিচ কম্পাউন্ড, অর্থাৎ বেনজিনে ইলেকট্রন আছে অনেক, তো এখানে ইলেকট্রন রিচ কম্পাউন্ড, পাই ইলেকট্রন রয়েছে, সেজন্য ইলেকট্রোফাইল এখানে অ্যাটাক করে। এই জন্য ইলেকট্রোফাইল বা ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে। সাধারণত তোমরা জানো অসম্পৃক্ত জৈব যৌগ সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কারণ তারা অসম্পৃক্ত, সেজন্য সহজেই কারোর সাথে অ্যাটাক হয়ে যেতে পারে, সংযুক্ত হয়ে যেতে পারে, ঠিক আছে। কিন্তু অ্যারোমেটিক যৌগগুলো বা অ্যারোমেটিক বেনজিন রিংটা তোমার কি করে, প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে, ঠিক আছে। কেন করে? কেননা তার অ্যারোমেটিক বৈশিষ্ট্য বজায় রাখতে হবে, অ্যারোমেটিক বৈশিষ্ট্য বজায় রাখার জন্য সে প্রতিস্থাপন বিক্রিয়াটা প্রদর্শন করে। অর্থাৎ ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে। এই 5টা শিখলেই হবে, এই 5টা আমাদের শিখলেই হবে, আর লাগবে না। অর্থাৎ অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য কি কি? যৌগটি সমতলীয় চাক্রিক, সমতলীয় চাক্রিক মানে একটা নির্দিষ্ট প্লেনে থাকবে, হ্যাঁ, একটা নির্দিষ্ট প্লেনে থাকবে, অর্থাৎ যেমন বেনজিন একটা নির্দিষ্ট প্লেনে আছে, যেমন আমার এই বোর্ড, এখানে যে 6টা কার্বন এবং 6টা হাইড্রোজেন বিদ্যমান, সেই 6টা কার্বন এবং 6টা হাইড্রোজেন তোমার একটা প্লেনে থাকবে, মানে এই প্লেনে থাকবে, মানে এই যদি আমি বেনজিনটা বসাই তাহলে 6টা কার্বন 6টা হাইড্রোজেন আমার এই তোমার বোর্ডের উপর একদম সমানভাবে সমপতিত হবে, ঠিক আছে। অর্থাৎ এই জন্য বলা হয় সমতলীয় চাক্রিক, চক্রাকার যৌগ এবং সমতলীয় চাক্রিক। এরপরে বলছে একান্তভাবে দ্বিবন্ধন বিদ্যমান। একান্তভাবে মানে একটি দ্বিবন্ধন, ডাবল বন্ড তারপরে সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড তারপর সিঙ্গেল বন্ড, তারপর ডাবল বন্ড আবার সিঙ্গেল বন্ড, অর্থাৎ একটার পর একটা ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, এরকম থাকবে। অর্থাৎ একান্তভাবে এভাবে দ্বিবন্ধন বিদ্যমান হবে। তারপরে বলছে হাকেল নীতি অনুযায়ী 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন বিদ্যমান, যেখানে n ধনাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ পাই ইলেকট্রন তোমার কোনটা? যেখানে পাই বন্ড, আমরা জানি যেখানে ডাবল বন্ড সৃষ্টি হয় সেখানে একটা পাই বন্ড একটা সিগমা বন্ড, যেখানে ট্রিপল বন্ড সৃষ্টি হয় সেখানে একটা সিগমা বন্ড আর 2টা পাই বন্ধন বিদ্যমান। তো সুতরাং এখানে ডাবল বন্ড রয়েছে 3টা, সুতরাং এখানে 3টা পাই বন্ধন বিদ্যমান। 3টা পাই বন্ধনে যেহেতু একটা বন্ধন তৈরিতে 2টা ইলেকট্রনের প্রয়োজন, সেজন্য 3টা পাই বন্ধনে 3 দুগুণে 6টা সঞ্চারণশীল পাই ইলেকট্রন রয়েছে। এখানে আমরা 6টা সঞ্চারণশীল পাই ইলেকট্রন রয়েছে, তার মানে হাকেল নীতি অনুযায়ী আমরা লিখতে পারি 4n+2 = 6, 4n+2 অর্থাৎ 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন বিদ্যমান, যেখানে n ধনাত্মক পূর্ণ সংখ্যা। দেখি n ধনাত্মক পূর্ণ সংখ্যা আসে কিনা, তাহলে 4n = 4, তাহলে অতএব n = 1, তার মানে এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। সুতরাং এইটা বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, অর্থাৎ বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, সেটা আমরা প্রমাণও করে দিতে পারলাম হাকেল নীতি অনুযায়ী। কোন কোন যৌগ যৌগে হাকেল নীতি আছে কিন্তু উপরের দুইটা নাই, তাহলে অ্যারোমেটিক হবে না। আবার উপরের দুইটা আছে হাকেল নীতি নাই, তাহলেও অ্যারোমেটিক হবে না। সুতরাং এই 3টা বৈশিষ্ট্য মাস্ট 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 থাকতে হবে অ্যারোমেটিক যৌগ, তাহলে সেই অ্যারোমেটিক হতে পারবে। আর বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিদ্যমান কেন? কেননা এই যে ডাবল বন্ড গুলো রয়েছে তার মানে এটা অসম্পৃক্ত, এটা আমরা বলতে পারতেছি, কিন্তু এই অসম্পৃক্ততা বিশেষ ধরনের। কেন? সাধারণত অসম্পৃক্ত যে সকল অ্যালিফেটিক যৌগ যে ধরনের বিক্রিয়া যে ধরনের ধর্ম প্রদর্শন করে, বেনজিনের এই অসম্পৃক্ততা সেই ধরনের বিক্রিয়া সেই ধরনের ধর্ম প্রদর্শন করে না, এজন্য বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিদ্যমান এটা বলা হয়। এবং এ তোমার হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে। অর্থাৎ এইখানে 6টা হাইড্রোজেন আছে, সেই 6টা আমি যদি ক্লোরিনেশন করি তাহলে কি হবে, একটা ক্লোরিন এখানে এসে যুক্ত হবে। আসলে এখানে সবগুলোতে ক্লোরিন 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 শুধু যুক্ত হওয়ার কথা সহজে, ঠিক আছে, যুক্ত হয়ে তোমার গ্যামাক্সিন তৈরি করে, এটাও আছে, এটা কন্ডিশন লাগে, কিন্তু তোমার এইখানে
হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে ক্লোরোবেনজিন তৈরি হয়। অর্থাৎ হাইড্রোজেন সরে যায়, ক্লোরিন এখানে চলে আসে, এসে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। ওই ইয়ের মতো, অ্যালকেনের মতো, অ্যালকেন যেমন প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, তেমনি তোমার অ্যারোমেটিক যৌগ যৌগ প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে ডিউ টু কি পজেস অ্যারোমেটিসিটি। অর্থাৎ সেই অ্যারোমেটিসিটি বৈশিষ্ট্যটা বজায় রাখার জন্য, অ্যারোমেটিসিটি বৈশিষ্ট্যটা অক্ষুণ্ণ রাখার জন্য সে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। কারণ যদি সংযুক্ত হয়ে যায় তাহলে ডাবল বন্ড গুলো থাকবে না, আর ডাবল বন্ড গুলো না থাকলে সে অ্যারোমেটিকও হবে না। সেই জন্য প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে। যেমন দেখো অনেক যৌগ আছে, যেমন ন্যাপথালিন, পাশাপাশি দুইটা বেনজিন দিই, 1 2 3 4 5, অর্থাৎ ন্যাপথালিনে 5টি ডাবল বন্ড রয়েছে। তার মানে দেখি যে অ্যারোমেটিক কিনা আর্গেনিক অনুযায়ী, এবং একান্তরভাবে দ্বিবন্ধনগুলো রয়েছে সমতলীয় চাকরি। সুতরাং উপরে দুটো ফিল। এখন হ্যাগেল নীতি অনুসরণ করি, 4n + 2 = দেখো কয়টা পাই বন্ড, 1 2 3 4 5টা, তাহলে 5 দুগুণে 10টা পাই লিখব, তাহলে = 10, তাহলে 4n = 8, অতএব n এর ভ্যালু 2। তার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, অতএব এটি অ্যারোমেটিক যৌগ। অর্থাৎ ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ, এটা আমরা প্রমাণ করতে পারলাম। আবার দেখো এরকম একটি যৌগ, এই 1 2 3 4, একান্তরভাবে দ্বিবন্ধন বিদ্যমান, সমতুল্য চাকরিক দেখে বোঝা যাচ্ছে, কিন্তু হাকেল নীতি অনুসরণ করে কিনা দেখি তো। 4n + 2 = 4টা পাই বন্ধন, দেখো 4টা পাই বন্ধন, তার মানে 4 দুগুণে 8, তাহলে 4n = 6, তাহলে n = 6/4 মানে 3/2। অর্থাৎ n এর ভ্যালু ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়, n এর ভ্যালু ভগ্নাংশ চলে এসেছে। যেহেতু এটি ভগ্নাংশ, দেখতে বাবা অ্যারোমেটিকের মতো, দেখো দেখতে কিন্তু ঠিকই অ্যারোমেটিকের মতো, বাট এটা অ্যারোমেটিক, ঠিক আছে? অ্যারোমেটিকের মতো দেখতে হইলেই কিন্তু অ্যারোমেটিক হবে না, হাকেল নীতি অনুসরণ করতে হবে। যেমন দেখো হাকেল, হ্যাঁ বলো। স্যার ফুলাদিন C60 একটা যৌগ আছে না স্যার, ওটা কি অ্যারোমেটিক? ফুলারিন C60 এর মধ্যে অ্যারোমেটিক মানে 6 কার্বন বিশিষ্ট ডাবল বন্ডেড আছে, 5 কার্বন বিশিষ্ট ডাবল বন্ডেড আছে। অর্থাৎ কিছু যৌগ অ্যারোমেটিক থাকতে পারে, কিছু যৌগ তোমার হচ্ছে নন অ্যারোমেটিক মানে অ্যালিফেটিক হতে পারে। ওর ভিতরে আছে ডাবল বন্ডেড আছে, ডাবল বন্ডেড ছাড়া আছে, এরকম অনেক যৌগ আছে, এরকম অনেক C60 C70 C80 যে ফ্লোরিনের মধ্যে, ওর মধ্যে অ্যারোমেটিক বৈশিষ্ট্য আছে, মানে অ্যারোমেটিক যৌগ আছে। আবার যেগুলো 5 কার্বনেটেড সেগুলো অ্যারোমেটিক না আমার আছে, ঠিক আছে? তো সুতরাং তোমার দুটাই বিদ্যমান, ফ্লোরিনের মধ্যে দুটাই বিদ্যমান। স্যার তাহলে এখন দেখো বয়স, এটা তাহলে কি অ্যারোমেটিক নয়, অর্থাৎ n এর ভ্যালু 3/2, n এর ভ্যালু 3/2 মানে হচ্ছে তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়, ভগ্নাংশ এসেছে। সুতরাং এটি দেখতে অ্যারোমেটিক হলো, আসলে অ্যারোমেটিক নয়। তাহলে এটা কি অ্যারোমেটিক? তাহলে এটা কি যৌগ? এটা একটি অ্যালিফেটিক যৌগ, অ্যালিফেটিক যৌগ। এবং নাম কি হবে দেখো, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8 কার্বন বিশিষ্ট বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ, যেটা অসম্পৃক্ত। 8 কার্বন বিশিষ্ট বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ। তাহলে এটা নাম কি হবে? নাম হবে 1 নম্বর কার্বনে ডাবল বন্ড, 3 নম্বর কার্বনে ডাবল বন্ড, 5 নম্বর কার্বনে ডাবল বন্ড, 7 নম্বর কার্বনে ডাবল বন্ড। তাহলে এটা হবে অক্ট বা অক্টাল, অক্টাল বা অক্ট। 1 3 5 7 টেট্রাইন, এবং বাম পাশে সাইক্লো বসবে, সাইক্লো অক্ট 1 3 5 7 টেট্রাইন, সাইক্লো অক্ট 1 3 5 7 টেট্রাইন। টেট্রা মানে 4, মানে 4টা ডাবল বন্ড আছে, এইজন্য এটা হবে সাইক্লো অক্টা 1 3 5 7 টেট্রাইন, ঠিক আছে? 2 4 6 8 করা যাবে না? না, এটা তোমার হচ্ছে যেখান থেকে শুরু সেইখান থেকে করতে হবে। যেমন তাহলে স্যার 2 8 6 4 না, এটাই তুমি তো ভাগ করে ফেলতেছো, তখন তোমার তো এটা হবে না। তোমার ডাবল বন্ডের যে কার্বন, তুমি মনে করো CH2 ডাবল বন্ড CH2, এটা 1 এটা 2, তুমি তো বলতে পারবে না যে এটা 2 ইথিন, এটা হবে না, এটা 2 না, এটা 1 নম্বর কার্বন। এখন সামনে থেকে যেটা প্রথমে পড়বে সেটাকে তোমাকে 1 নম্বর দিতে হবে, ঠিক আছে? ডাবল Yes, বন্ড sir. যেখানে সামনে থেকে পড়বে সেটা থেকে 1 নম্বর দিতে হবে। তো সুতরাং এটা 1 3 5 7 টেট্রাইন, সাইক্লো অক্ট
1 3 5 7 টেট্রাইন এইভাবে নামকরণ করতে হবে। ওকে বয়স, তাহলে দেখো আমরা অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যগুলো পড়লাম এবং কোনটি অ্যারোমেটিক হবে কোনটি অ্যারোমেটিক হবে না সেই ধরনের প্রশ্নগুলো আমরা অ্যানসার করতে পারবো ইনশাআল্লাহ। এখন তোমার দেখো, তোমার যদি বলে অ্যারোমেটিক যৌগ কি, তুমি কি এতগুলো বৈশিষ্ট্য লিখে অ্যানসার করতে, তুমি তখন শুধু উপরে তিনটা দিয়ে বলবা কিভাবে, যে সকল জৈব যৌগের সমতুল্য চাকরিক একান্তভাবে দ্বিবন্ধন বিদ্যমান এবং হাকেল নীতি অনুসরণ করে, হাকেল নীতিটাও লিখতে হবে না, হাকেল নীতি অনুসরণ করে তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে। খুব সিম্পল কথা লিখে দিবা, যে সকল জৈব যৌগের সমতুল্য চাকরিক একান্তভাবে দ্বিবন্ধন বিদ্যমান এবং হাকেল নীতি অনুসরণ করে তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে। ঠিক। ওকে, অ্যারোমেটিক সম্পর্কে আমরা আরো অনেক কিছু শিখবো। তার আগে আমরা সমানতা করব, জৈব যৌগের সমানতা। বয়স, তোমরা জানো সমানতা বিষয়টা কি? সমানতা হচ্ছে যে সকল জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্নতার কারণে, আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্নতার কারণে ভৌত বা রাসায়নিক ধর্মে কমপক্ষে একটি পার্থক্য বিদ্যমান থাকে, তাদেরকে পরস্পরের সমানু বলে। আর এই বিষয়কে সমানতা বলে। ঠিক আছে, তোমরা নরমাল ভাষা লিখতে পারো, যে সকল জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে পরস্পরের সমানু বলে, আর এই বিষয়কে সমানতা বলে। ঠিক আছে, এখন দেখো সমানতা কি, সমানতা কয় প্রকার। অবশ্যই তোমার এই যে সমানু যেটা দুটো হবে, সেই দুটো সমানু অবশ্যই তোমার কি থাকতে হবে, ভৌত বা রাসায়নিক ধর্মের একটা পার্থক্য অবশ্যই থাকতে হবে, তাহলে তারা সমানতা হবে, তাছাড়া কিন্তু হবে। এই সমানতা সাধারণত দুই প্রকার, সমানতা সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে গাঠনিক সমানতা, আর একটা হচ্ছে স্টেরিও সমানতা। গাঠনিক সমানতা আর একটা হচ্ছে স্টেরিও সমানতা। গাঠনিক সমানতা, স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। গাঠনিক সমানতা আবার 5 প্রকার। গাঠনিক সমানতা আবার 5 প্রকার, সেটা হচ্ছে শিকল সমানতা, শিকল সমানতা, অবস্থান সমানতা, কার্যকরী মূলক সমানতা, মেটামেরিজম, টটোমেরিজম। মেটামেরিজম, টটোমেরিজম, মেটামেরিজম, টটোমেরিজম। শিকল সমানতা, অবস্থান সমানতা, কার্যকরীমূলক সমানতা, মেটামেরিজম, টটোমেরিজম। স্টেরিও সমানতা আবার দুই প্রকার, সেটা হচ্ছে জ্যামিতিক সমানতা, জ্যামিতিক সমানতা আর হচ্ছে আলোক সমানতা। ঠিক আছে, অর্থাৎ সমানতা কাকে বলে আমরা বললাম, যে সকল জৈব যৌগের গাঠনিক আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্নতার কারণে কমপক্ষে একটি ভৌত রাসায়নিক ধর্মের পার্থক্য বিদ্যমান থাকে, তাদেরকে পরস্পরের সমানু বলে, আর এই বিষয়কে সমানতা বলে। আর গাঠনিক সমানতা হচ্ছে তোমার জৈব যৌগের মধ্যে যদি গঠন অর্থাৎ আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্নতার কারণে যে সমানতা সৃষ্টি হয় তাকে গাঠনিক সমানতা বলে। আর স্টেরিও সমানতা হচ্ছে যে সকল জৈব যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই, আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই কিন্তু ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্নতার কারণে, ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্নতার কারণে যে সমানতা সৃষ্টি হয় তাকে স্টেরিও সমানতা বলে বা কনফিগারেশন ভিন্ন। ঠিক আছে, স্টেরিও সমানতা বা ত্রিমাত্রিক সমানতা, ত্রিমাত্রিক সমানতা বা কনফিগারেশন ভিন্নতার কারণে। অর্থাৎ গাঠনিক সমানতায় শুধুমাত্র গঠনগত বিষয়টা ভিন্ন, যার কারণে ভৌত রাসায়নিক ধর্মের পার্থক্য বিদ্যমান। যেমন গাঠনিক সমানতায় যেমন তোমার দেখো যে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্নতা। তোমার যেমন দেখো তোমরা পড়েছো C5H12, ঠিক আছে, এটা তোমার হচ্ছে তিনটা তোমার হলো CH3, CH2, 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 CH3।
তারপর দেখো CH3 CH2 CH CH3 এখানে একটা CH3 সিকল হয়ে যাবে। আরেকটা হচ্ছে CH3 C CH3 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 অর্থাৎ একটা দুইটা তিনটা এই তিনটা আলাদা করে সমানতা সৃষ্টি হয়েছে। কি সমানতা? এটা পার্থক্য কি এদের? সিকলে পার্থক্য। সিকলে পার্থক্য অর্থাৎ প্রথমে নরমাল পেন্টেন, তারপর একটা 2 মিথাইল বিউটেন, তারপর একটা 2 ডাইমিথাইল প্রোপেন। ঠিক আছে, 2 ডাইমিথাইল প্রোপেন অর্থাৎ C5H12 এর এই তিনটা সমানতা আছে এবং এদের সমানতার পার্থক্যগুলো কি? সিকল ভিন্নতার কারণে। অর্থাৎ যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু কার্বন সিকল ভিন্নতার কারণে, কার্বনিক সিকল ভিন্নতার কারণে যে সমানতা সৃষ্টি হয় তাকে সিকল সমানতা বলে, তাকে সিকল সমানতা বলে। ঠিক আছে, অর্থাৎ সিকল সমানতা খুব সহজে আমরা এটা পড়াই। দেখুন গাঠনিক সংকেতের ভিন্নতা দেখো, এটা নরমাল সবগুলো পেন্টেন সবগুলো কার্বন পাশাপাশি। এখানে 3 নাম্বার যৌগটার নাম কিভাবে আসলো স্যার? মানে যে 2 ডাইমিথাইল প্রোপেন, এটার নাম কিভাবে আসলো? এটা তুমি দেখো যে কোনো একটা 1 2 3 বা 1 2 3 যে কোনো একদিকে গেলে দেখো লম্বা সিকলটা দাঁড়ায় তিনটা মাত্র কার্বন। তো সুতরাং 2 নম্বর কার্বনে দুইটা তোমার কি আছে? মিথাইল আছে। এই জন্য 2 ডাইমিথাইল প্রোপেন, 2 ডাইমিথাইল প্রোপেন হবে। স্যার বুঝছি স্যার। আর এটা তোমার হচ্ছে 1 2 3 4, সুতরাং এটা 2 মিথাইল বিউটেন। আর এটা নরমাল পেন্টেন 2 মিথাইল। আচ্ছা স্যার, যে মেটামেরিজমের পরেটা কি? টটোমেরিজম, টটোমেরিজম আচ্ছা এটা টটোমেরিজম, টটোমেরিজম, মেটামেরিজম, টটোমেরিজম। আর স্টিল সমানতা দুই প্রকার, জ্যামিতিক সমানতা, আলোক সমানতা। ওকে বয়স, তাহলে আমরা বুঝলাম সমানতা কাকে বলে, গাঠনিক সমানতা কাকে বলে। গাঠনিক সমানতা হচ্ছে যে সকল জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্নতার কারণে যে সমানতা সৃষ্টি হয় তাকে গাঠনিক সমানতা বলে। আর যে সকল জৈব যৌগের আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত একই, দুটাই একই, আণবিক সংকেত গাঠনিক সংকেত একই কিন্তু ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্নতার কারণে, ত্রিমাত্রিক দিকবিন্যাস বা কনফিগারেশন, ওটার আরেক নাম হচ্ছে ত্রিমাত্রিক দিকবিন্যাসের আরেক নাম হচ্ছে কনফিগারেশন। এই ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্নতার কারণে যে সমানতা সৃষ্টি হয় তাকে স্টেরিও সমানতা বলে বা ত্রিমাত্রিক সমানতা বলে। এই স্টেরিও সমানতা দুই প্রকার, একটা জ্যামিতিক সমানতা আর হচ্ছে আলোক সমানতা। ঠিক আছে, আলোক সমানতা। আর সিকল ভিন্নতার কারণে যে সমানতা সৃষ্টি হচ্ছে সেটা হলো সিকল সমানতা। ঠিক আছে, এইভাবে আমরা মনে রাখবো আশা করি। আর অবস্থান সমানতা হচ্ছে কার্যকরী মূলকের অবস্থান সমানতা। যেমন দেখো তোমরা একটু নরমালি শিখে ফেলতে পারবা, অবস্থানটা বলে ফেলি। যেমন CH3 CH2 CH2 OH আর CH3 CH CH3 OH। ঠিক আছে, অর্থাৎ দেখো দুটারই আণবিক সংকেত একই, অর্থাৎ C3H8O, দুটারই আণবিক সংকেত C3H8O, কিন্তু অবস্থান কালকে পরে आंसर কার্যকরী মূলক 1 নম্বর কার্বনে আর এটা 2 নম্বর কার্বন, যার কারণে 1 নম্বর 1 এটা হলো প্রোপানল 1, এটা প্রোপানল 2, অর্থাৎ অবস্থান ভিন্নতা তৈরি হয়েছে। অর্থাৎ 1 নম্বর কার্বনে OH, এটা 2 নম্বর কার্বনে OH, যার কারণে তোমার অবস্থান ভিন্ন